দোহায় আগুন, কাতারের আকাশ কাঁপিয়ে একযোগে 15টি যুদ্ধবিমান নিয়ে ইসরায়েলের ভয়ঙ্কর হামলা। লক্ষ্য হামাসের শীর্ষ নেতা খলিল আল হায়া। তিনি অলৌকিকভাবে প্রাণে বাঁচলেও নিহত হয়েছেন তার ছেলে হুমাম আল হায়া এবং আরো কয়েকজন। প্রশ্ন এখন একটাই, বন্ধুত্বের দেশ কাতারে হামলা চালিয়ে কি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে চাপে ফেলল নেতানিয়াহু? মাত্র 72 ঘন্টার ব্যবধানে 6টি অঞ্চলে হামলা চালিয়ে ইসরায়েল দেখালো তার আগ্রাসী রূপ। ক্ষুব্ধ কাতারের আমির সরাসরি বললেন এটা সার্বভৌমত্বের লঙ্ঘন, আর দেশটির প্রধানমন্ত্রী এটিকে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ আখ্যা দিয়ে করা হুঁশিয়ারি দিলেন। বিশ্বজুড়ে এখন জল্পনা, কাতারের পর কোন আরব দেশকে টার্গেট করবে ইসরায়েল? বিষয়টির বিস্তারিত নিয়ে এবারের ইনসাইড স্টোরিতে আপনাদের সাথে আছি আমি সৃজন মাহমুদ। বন্ধুর দেশে ইসরায়েলের বিমান হামলায় মহাবিপদে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বজুড়ে নানান প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে মার্কিন শাসককে। কাতারে বিমান হামলার মাধ্যমে কি নতুন যুদ্ধের সম্ভাবনা তৈরি করল ইসরায়েল? ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে লেবানন, এরপর সিরিয়া থেকে তিউনিসিয়া এবং ইয়েমেন, রক্ত দিয়ে নিজের আগ্রাসনের যেন মানচিত্র আঁকছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সবশেষ ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের জ্যেষ্ঠ নেতাদের লক্ষ্য করে কাতারেও হামলা চালালো ইসরায়েলের আগ্রাসী বাহিনী, যার মাধ্যমে শুধু 72 ঘন্টাতেই 6টি অঞ্চলে নেতানিয়াহু দেখালেন নিজের সামরিক বাহিনীর আগ্রাসী রূপ। 9 সেপ্টেম্বর কাতারের রাজধানী দোহার একটি আবাসিক ভবনে 15টি যুদ্ধবিমান দিয়ে হামলা চালায় ইসরায়েল। এই হামলার লক্ষ্য ছিল হামাসের শীর্ষ নেতাদের হত্যা করা। হামাস ও ইসরায়েলের মাঝে সমঝোতা করিয়ে দিতে এতদিন ধরে কাতার মুখ্য ভূমিকা পালন করে আসছিল। সে লক্ষ্যে হামাসের একটি শীর্ষ পর্যায়ের প্রতিনিধি দল অবস্থান করছিলেন কাতারে, আর সেই দলটির নেতৃত্বে ছিলেন খলিল আল হায়া নামে হামাসের একজন শীর্ষ নেতা। মূলত তাকে হত্যা করতেই দোহার ওই আবাসিক ভবনে কয়েক দফায় 10টি বোমা ফেলে ইসরায়েলের যুদ্ধবিমানগুলো। তবে নেতানিয়াহুর আগ্রাসন থেকে প্রাণে রক্ষা পেয়েছেন খলিল আল হায়া, যদিও এই হামলায় নিহত হয়েছেন তার ছেলে হুমাম আল হায়া ও কাতারের আইন শৃঙ্খলা বাহিনীর একজন সদস্য সহ অন্তত 6 জন। কাতারে বিমান হামলার বিষয়টি নিজেই পর্যবেক্ষণ করেছেন নেতানিয়াহু। এ প্রসঙ্গে তিনি বলেন, ইসরায়েলের নিরাপত্তা সংস্থার সহায়তায় হামাসের প্রধানদের লক্ষ্য করে একটি সার্জিক্যাল হামলার অনুমোদন দিয়েছি। এরাই সেই সন্ত্রাসী যারা 2023 সালের 7 অক্টোবর আমাদের উপর হামলা চালিয়েছিল। ইসরায়েলের এই হামলা কাতারের সার্বভৌমত্ব ও নিরাপত্তার সুস্পষ্ট লঙ্ঘন, এমনটি জানিয়ে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি বলেছেন, নেতানিয়াহু আন্তর্জাতিক কোনো আইন ও নীতির তোয়াক্কা করেন না। এদিকে কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি ইসরায়েলের এই হামলাকে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ হিসেবে অভিহিত করেছেন। নেতানিয়াহুর এই হামলার উচিত জবাব দেওয়ার বিষয়টি নিয়েও ভাবছে দোহা, এমনটি জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী। তবে হামাসকে দমনের নামে নেতানিয়াহু আন্তর্জাতিক নিয়মনীতি ভেঙে যে কোনো অঞ্চলেই যে আগ্রাসন ছড়িয়ে দিতে পারেন তার ব্যাখ্যা তিনি নিজেই দিয়েছেন। হামাস নেতাদের যে দেশ আশ্রয় দেবে তাদেরই টার্গেট করবে ইসরায়েল, এমন হুমকিও দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। এ প্রসঙ্গে নেতানিয়াহু বলেন, আমি কাতার এবং সন্ত্রাসীদের আশ্রয়দানকারী সকল দেশকে বলছি, তোমরা তাদের বহিষ্কার করো, নয়তো বিচারের আওতায় আনো, কারণ তোমরা যদি সেটা না করো তাহলে আমরা কঠোর পদক্ষেপ নেব। 10 সেপ্টেম্বর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। দোহায় ইসরায়েলের ভয়ঙ্কর বিমান হামলা, আর এর আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের রহস্যময় হুমকি। প্রশ্ন এখন একটাই, কাতারে হামলায় কি আসলেই জড়িত ছিলেন ট্রাম্প, নাকি নেতানিয়াহু একাই সিদ্ধান্ত নিয়ে চালালেন এই ভয়ঙ্কর অভিযান? আরেকদিকে সবাইকে অবাক করে দিয়েছে এই তথ্য, যে স্থানে হামলা চালানো হয়েছে সেখান থেকে মাত্র 35 কিলোমিটার দূরে রয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বিমান ঘাঁটি আল উদেইদ, যেখানে এখনো 10,000 মার্কিন সেনা অবস্থান করছে। প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে, কাতার যখন যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু, তখন দোহাকে হামলার প্রসঙ্গে আগেই সতর্ক করল না কেন ওয়াশিংটন? কেন হামলার খবর জানানো হলো তার শুরুর 10 মিনিট পরে?
দোহার ওই আবাসিক ভবনটিতে ইসরায়েলের বিমান হামলার ঠিক 2 দিন আগে হামাসকে লক্ষ্য করে হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন নিয়ে ট্রাম্প বলেন, যুদ্ধবিরতি প্রসঙ্গে নেতানিয়াহু আমার শর্ত মেনে নিয়েছেন, হামাসকেও মানতে হবে, অন্যথায় এর পরিণতি অত্যন্ত ভয়াবহ হবে। মার্কিন প্রেসিডেন্টের এই হুমকির পরই হামাসকে সতর্ক করেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল ক্যাটস। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটির হাতেবন্দি জিম্মিদের মুক্তির দাবি জানিয়ে 8 সেপ্টেম্বর ইসরায়েল ক্যাটস বলেন, গাজা এবং বিদেশের বিলাসবহুল হোটেলগুলিতে অবস্থানকারী হামাস নেতাদের বলছি, জিম্মিদের মুক্তি দিন, সেই সাথে অস্ত্র সমর্পণ করুন, না হলে গাজা এবং আপনাদের ধ্বংস করে দেব। হামাসকে লক্ষ্য করে ট্রাম্পের হুমকি, তারপর ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীর সতর্কবার্তা। এরপরও মার্কিন প্রেসিডেন্টের দাবি, কাতারে হামলায় জড়িত নন তিনি, নিজেই সিদ্ধান্ত নিয়ে হামাসের নেতাদের উপর হামলা চালিয়েছেন নেতানিয়াহু। কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘন করে দেশটিতে ইসরায়েলের হামলায় আবার কিছুটা মনক্ষুণ্ণ হয়েছেন ট্রাম্প। যদিও হামাসের উপর হামলাকে সন্ত্রাসবাদ দমনের তকমা দিয়ে নেতানিয়াহুর এই অভিযানকে বৈধতাও দিয়েছেন মার্কিন শাসক। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অন্যতম ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে কাতারের নামটি সবার প্রথমেই থাকবে, কারণ এই দেশটিতে রয়েছে যুক্তরাষ্ট্রের আঞ্চলিক বৃহত্তম সামরিক বিমান ঘাঁটি আল উদেই। ইসরায়েল যেখানে হামলা চালিয়েছে সেখান থেকে মাত্র 35 কিলোমিটার দূরে অবস্থিত মার্কিন এই ঘাঁটিটি, যেখানে বর্তমানে প্রায় 10,000 মার্কিন সেনা অবস্থান করছেন। গত মে মাসে আরব দেশগুলোর উদ্দেশ্যে সফরে বের হন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। সেই সফরের অংশ হিসেবে কাতারেও যান তিনি। এ সময় কাতার সরকারের সাথে একটি ঐতিহাসিক অর্থনৈতিক চুক্তি করেন ট্রাম্প, যার মূল্য প্রায় 1.2 ট্রিলিয়ন মার্কিন ডলার। এই চুক্তির মাধ্যমে নতুন করে যুক্তরাষ্ট্রের সাথে কাতারের কূটনৈতিক সম্পর্কের মাইলফলক তৈরি হয়। বন্ধুত্বের উপহার হিসেবে ট্রাম্পকে অবশ্য $400 মিলিয়ন মূল্যের একটি বিমান দিয়েছে কাতার। মার্কিন প্রেসিডেন্টের নতুন এয়ারফোর্স 1 হিসেবেই এটি ব্যবহার করবেন ট্রাম্প। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। হোয়াইট হাউসের সাথে কাতারের এমন অটুট বন্ধুত্ব থাকার পরও ইসরায়েলের হামলা সম্পর্কে আগেই কেন দোহাকে সতর্ক করা হয়নি সেটা নিয়ে আন্তর্জাতিক মহলে চলছে নানান গুঞ্জন। এ প্রসঙ্গে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারির দাবি, দোহায় হামলা চলার সময় একজন মার্কিন কর্মকর্তা কাতারকে বিষয়টি সম্পর্কে অবগত করে। আর কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানির দাবি, হামলা শুরুর ঠিক 10 মিনিট পরে দোহাকে সতর্ক করে ওয়াশিংটন। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র দেশটির উপর ইসরায়েলের হামলায় নেতানিয়াহুর সাথে ট্রাম্পের সম্পর্কের অবনতি হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। যদিও এই সম্ভাবনা খুবই কম, তবুও তাদের দাবি, ইসরায়েল আরব দেশগুলোর উপর হামলা অব্যাহত রাখলে নেতানিয়াহুকে আর রাজনৈতিকভাবে সমর্থন দেবেন না ট্রাম্প, যার ফলে পশ্চিমারাও তেল আবিবের উপর থেকে মুখ ফিরিয়ে নিতে পারে। দোহায় ইসরায়েলের সামরিক হামলার পর কাতারের প্রতিক্রিয়া শুধুই কূটনীতিতে থেমে আছে। দেশটি কি আরও ভিন্ন কোনো পদক্ষেপ গ্রহণ করবে, নাকি কূটনীতিকেই সমাধানের পথ হিসেবে বেছে নেবে, সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে আন্তর্জাতিক মহলে। চলুন জেনে নিই কাতারের সরকার আসলে এ প্রসঙ্গে কি ভাবছে। উপসাগরীয় অঞ্চল ঝুঁকির মুখে, ইসরায়েলের হামলার সম্মিলিত প্রতিক্রিয়া চায় কাতার সরকার। এ প্রসঙ্গে কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি বলেন, এই অঞ্চলের অন্যান্য অংশীদারদের সাথে পরামর্শ করে ইসরায়েলের এই ন্যাক্কারজনক হামলার প্রতিক্রিয়া জানানো হবে। আমরা এমন কিছু আশা করছি যা নেতানিয়াহুকে আগ্রাসন চালানো থেকে বিরত রাখবে। তবে কাতার যদি ইসরায়েলকে সামরিকভাবে মোকাবিলা করতে চায়, সেটির প্রেক্ষাপট কিছুটা ভিন্ন হতে পারে, কারণ কাতারের সামরিক ক্ষমতা মূলত প্রতিরক্ষামূলক কাঠামোর উপর নির্ভরশীল। দেশটির সেনাবাহিনী তুলনামূলকভাবে ছোট হলেও সাম্প্রতিক বছরগুলোতে আধুনিক অস্ত্র ও প্রতিরক্ষা ব্যবস্থায় উল্লেখযোগ্য বিনিয়োগ করেছে কাতার সরকার। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সের 2025 সালের এক সমীক্ষা বলছে, কাতারের সেনাবাহিনীতে বর্তমানে প্রায় 66,500 সৈন্য সক্রিয় রয়েছে, যারা কাতারের আঞ্চলিক নিরাপত্তা বজায় রাখার চেষ্টা করে যাচ্ছে। সেনাদের দক্ষতা বাড়াতে কাতার যুক্তরাষ্ট্র, তুরস্ক এবং ইউরোপের বিভিন্ন দেশের সাথে যৌথ মহড়া পরিচালনা করে থাকে।
কাতারের বিমান বাহিনী সবচেয়ে শক্তিশালী শাখা হিসেবে বিবেচিত। দেশটির এই বাহিনীতে রয়েছে অত্যাধুনিক যুদ্ধবিমান যেমন F-15, রাফায়েল এবং ইউরোফাইটার টাইফুন। পাশাপাশি রয়েছে প্যাট্রিয়ট ও নাসামসের মতো উন্নত এয়ার ডিফেন্স সিস্টেম, যা শত্রুর ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলা প্রতিহত করতে সক্ষম। কাতারের নৌবাহিনীর আকার কিছুটা ছোট হলেও আধুনিক পেট্রোল ভেসেল এবং উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সমুদ্র সীমা সুরক্ষায় নিয়োজিত তারা। তবে কাতারের সামরিক শক্তি ইসরায়েলের মতো দেশকে সরাসরি মোকাবিলা করার মতো পর্যায়ে নেই। দেশটি মূলত প্রতিরক্ষা ও সীমান্ত নিরাপত্তার দিকে নজর দেয়। আন্তর্জাতিক কূটনৈতিক প্রভাব, শক্তিশালী মিত্রতা, বিশেষ করে যুক্তরাষ্ট্রের আল উদেইদ ঘাঁটি এবং অর্থনৈতিক ক্ষমতাই কাতারের প্রকৃত শক্তি হিসেবে কাজ করে। অর্থাৎ সরাসরি যুদ্ধ নয়, বরং কৌশলগত মিত্রতা ও কূটনৈতিক চাপে কাতার তার অবস্থান শক্তিশালী রাখে। ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসন শুধু কাতার নয়, পুরো উপসাগরীয় অঞ্চলে উদ্বেগ সৃষ্টি করেছে। বিশ্লেষকরা বলছেন এই হামলা ভবিষ্যতে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মানচিত্রে পরিবর্তন আনতে পারে। বিশ্ব এখন নজর রাখছে নেতানিয়াহুর এই ধরনের পদক্ষেপ কি আন্তর্জাতিক চাপ ও সম্মিলিত প্রতিক্রিয়ার মুখে থামবে। কাতারের পরবর্তী পদক্ষেপ হতে পারে মধ্যপ্রাচ্যে শান্তি ও উত্তেজনার নির্ধারক, এমন দাবি বিশ্লেষকদের।